আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে রেডিও তেহরানের বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। যে কোনো সময়ের চেয়ে গাজায় যুদ্ধবিরতি এখন নিকটবর্তী, হামাস সহ প্রতিরোধকামী সংগঠনগুলোর মন্তব্য। লোহিত সাগরের আকাশে নিজেদের ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত হল মার্কিন যুদ্ধ বিমান, এক পাইলট আহত। শেখ হাসিনাকে গ্রেফতার করতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন, অর্থ পাচার নিয়ে অনুসন্ধানে নামছে দুদক। এবং নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে ষড়যন্ত্র করছে মোদী সরকার, কংগ্রেস সভাপতি খাড়গের অভিযোগ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং আরও দুটি সংগঠন বলেছে, যে কোনো সময়ের চেয়ে এখন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কাছাকাছি অবস্থানে রয়েছে। হামাস, ইসলামী জিহাদ আন্দোলন এবং পপুলার ফ্রন্ট গতকাল মিশরের রাজধানী কায়রো থেকে এক যৌথ বিবৃতিতে একথা বলেছে। বিবৃতিতে বলা হয়, ইহুদিবাদী ইসরায়েল যদি নতুন কোনো শর্ত আরোপ না করে তাহলে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের চুক্তিতে পৌঁছানো এখন অসম্ভব নয়। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে হামাসের একজন নেতা বলেছেন, যুদ্ধবিরতির আলোচনায় সাম্প্রতিক দিনগুলোতে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের বিষয়ে বেশিরভাগ পয়েন্টে দুই পক্ষ একমত হয়েছে বলে তিনি জানান। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তার কথা বলার অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশ করতে চাননি। হামাসের এই নেতা বলেন, কিছু বিষয় এখনও অমীমাংসিত রয়েছে, তবে যুদ্ধবিরতির প্রক্রিয়ায় সেগুলো বাধা সৃষ্টি করবে না। চলতি বছর শেষ হওয়ার আগেই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে যদি ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন কোনো শর্ত আরোপ না করেন। গত শুক্রবার হামাস, ইসলামী জিহাদ এবং পপুলার ফ্রন্টের কয়েকজন প্রতিনিধি যুদ্ধবিরতি চুক্তির বিষয়গুলো নিয়ে মিশরের রাজধানী কায়রোয় মত বিনিময় করেন। এ সময় তারা যুদ্ধোত্তর গাজার প্রশাসন নিয়েও আলোচনা করেন। লোহিত সাগরের আকাশে আমেরিকার একটি FA-18 যুদ্ধ বিমানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বিমানের দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। মার্কিন টেলিভিশন চ্যানেল ABC নিউজ সহ বহু গণমাধ্যম এই খবর দিয়েছে। খবরে দাবি করা হয়েছে, এই ঘটনাকে মার্কিন সামরিক বাহিনী দৃশ্যত ফ্রেন্ডলি ফায়ার বলে মনে করছে। বিমানের দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও একজন সামান্য আহত হয়েছেন। তাদের দুজনকেই সাগর থেকে উদ্ধার করা হয়। ABC নিউজ বলছে, গাইডেড মিসাইল ক্রুজার USS গেটিসবার্গ থেকে যুদ্ধবিমান লক্ষ্য করে ভুলক্রমে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং তা বিমানে আঘাত করে। যুদ্ধবিমানটি USS হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করেছিল। ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ভূপাতিত হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন যুদ্ধবিমান থেকে ইয়েমেনের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বলে ঘোষণা দিয়েছে। কয়েক রকমের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পরেও ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেনি ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী। গতকাল সকালের দিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবের মধ্যাঞ্চলের একটি খেলার মাঠে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, ঘটনাটি আগাগোড়া তদন্ত করা হচ্ছে। তবে বিমানবাহিনী ও হোম ফ্রন্ট কমান্ডের প্রাথমিক তদন্তের পর ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা এবং আগাম সতর্কবার্তা নিয়ে তাদের কিছু সিদ্ধান্ত এরই মধ্যে বাস্তবায়ন করা হয়েছে। দখলদার বাহিনী বলেছে, যুদ্ধ পরিস্থিতির নিরাপত্তা বিবেচনা করে আকাশ প্রতিরক্ষা কার্যক্রম এবং সতর্কতা ব্যবস্থা সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেয়া যাবে না। ইহুদিবাদী সামরিক বাহিনীর প্রাথমিক তদন্ত রিপোর্ট অনুসারে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের ইন্টারসেপ্টর থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এমনকি এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য আকাশ
আকাশ এবং বায়ুমণ্ডল দুই জায়গা থেকেই বাধা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে থাকে। এর মধ্যে রয়েছে স্বল্প পাল্লার আয়রন ডোম, মধ্যম পাল্লার ডেভিড স্লিং এবং দীর্ঘ পাল্লার অ্যারো সিস্টেম। এর মধ্যে অ্যারো সিস্টেম বায়ুমণ্ডলের বাইরে থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কাজে ব্যবহার করা হয়, কিন্তু ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়নি অ্যারো সিস্টেম। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে বলে মার্কিন একজন শীর্ষ কর্মকর্তা যে অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহারা বালুচ বলেন, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যেভাবে এগোচ্ছে তাতে এক পর্যায়ে দক্ষিণ এশিয়ার বাইরেও মার্কিন ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হবে বলে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফিনার যে অভিযোগ ও উদ্বেগ প্রকাশ করেছেন তা খুবই দুঃখজনক। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, জন ফিনারের এই অভিযোগ ভিত্তিহীন এবং অযৌক্তিক। পাকিস্তান এবং আমেরিকার মধ্যকার দীর্ঘদিনের ইতিবাচক সম্পর্কের কথা উল্লেখ করে জাহারা বালুচ বলেন, আমেরিকার এই অভিযোগ সহযোগিতার ক্ষেত্রে উস্কানিমূলক। তিনি সুস্পষ্ট করে বলেন, কোনো প্রমাণ ছাড়া আমেরিকার এই অভিযোগ সামগ্রিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সহায়ক হবে না। পাকিস্তানের এই কর্মকর্তা জোর দিয়ে বলেন, আমেরিকার সাথে কখনোই পাকিস্তান শত্রুতামূলক কোনো মনোভাব পোষণ করেনি, বরং এ অঞ্চলে মার্কিন নীতির প্রতি সমর্থন জানাতে গিয়ে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ঠিক রাখতে গিয়ে পাকিস্তানকে অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে। গত বৃহস্পতিবার মার্কিন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফিনার বলেন, পাকিস্তান যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করছে তার উদ্দেশ্য নিয়ে বাস্তব প্রশ্ন আছে। ফিনার বলেন, পাকিস্তান দিন দিন খুবই উন্নত মানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করছে এবং দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা পরবর্তীতে বিশাল আকারের রকেট তৈরির কাজে ব্যবহৃত হতে পারে। ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশে জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। আজ নিজ কার্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, আমরা আবেদন করেছি। রেড নোটিশ জারি হয়েছে কিনা তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। তিনি জানান, ইন্টারপোলে রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার। এর আগে গত 10 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে 12 নভেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে এই তথ্য জানানো হয়। গত 17 অক্টোবর জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের পৃথক মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 300 মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম। এর আগে শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে 5 সদস্যের টিম গঠন করেছিল। ওই টিমকেই পাচারের ওই অভিযোগ অনুসন্ধানের জন্য নির্দেশনা দিয়েছে কমিশন। অভিযোগ সূত্রে জানা যায়, আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিষয়ে একটি প্রাথমিক তদন্ত করে। 2014 সালে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথম নজরে আসে। FBI এর তদন্তে সজীব ওয়াজেদ জয়ের গুরুতর আর্থিক কেলেঙ্কারির বিষয়টি উন্মোচিত হয়। বিশেষ করে তার নামে থাকা হংকং এবং কেম্যান আইল্যান্ডের বিভিন্ন ব্যাংক হিসাব থেকে স্থানীয় একটি মানি এক্সচেঞ্জের মাধ্যমে
ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লন্ডনের বিভিন্ন ব্যাংক হিসাবে টাকা পাচারের তথ্য উঠে এসেছে। এফবিআই তাদের লন্ডনের প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এবং প্রমাণ পেয়েছে যে সেখানে গুরুতর আর্থিক অনিয়ম এবং মানি লন্ডারিংয়ের অপরাধ সংঘটিত হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ভারতের কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নষ্টের জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে নরেন্দ্র মোদী সরকার। নির্বাচনী নথি গোপন করতে নয়া আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, এই নতুন নিয়মেই বিষয়টি স্পষ্ট হয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে না। গতকাল ভারতের নির্বাচন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনে নতুন আইন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। 1961 সালের নির্বাচন বিধির 93(2) ধারা অনুযায়ী এতদিন ভোট সংক্রান্ত সব নথি জনসমক্ষে প্রকাশ করতে বাধ্য থাকত নির্বাচন কমিশন। সেই আইন পরিবর্তন করে শনিবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, শুধুমাত্র নির্বাচনী আচরণবিধি নিয়ম সংক্রান্ত নথিগুলোই এখন থেকে প্রকাশ করা হবে। এমনকি আদালত চাইলেও নির্বাচন কমিশনকে ভোট সম্পর্কিত সব নথি প্রকাশ্যে আনার নির্দেশ দিতে পারবে না। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন খাড়গে। খাড়গের দাবি, কেন্দ্রীয় সরকার ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা চাচ্ছে না বলেই ভোট সম্পর্কিত সব তথ্য প্রকাশ্যে আনতে তাদের আপত্তি। কংগ্রেস সভাপতি বলেন, ভারতের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে যে পরিকল্পিত ষড়যন্ত্র করা হচ্ছে, মোদী সরকারের এই সংশোধনী তারই প্রমাণ। এটা সরাসরি সংবিধান এবং গণতন্ত্র বিরোধী। তিনি সতর্ক করে বলেন, সংবিধান বাঁচানোর সব চেষ্টা আমরা করব। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, ইউক্রেন এখন পশ্চিমা অস্ত্র নির্মাতাদের জন্য একটি লাভজনক সুযোগে পরিণত হয়েছে। তারা অস্ত্র সরবরাহের মাধ্যমে ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করে লাভবান হচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে শুক্রবার নেবেনজিয়া একথা বলেন। এ সময় তিনি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে যুদ্ধের সুযোগ নিয়ে নিজেদের প্রতিরক্ষা শিল্পের সমৃদ্ধি ঘটানোর অভিযোগ করেন। তিনি জোর দিয়ে বলেন, এটা সবার জানা যে মার্কিন, ব্রিটিশ এবং তাদের মিত্রদের সামরিক শিল্প কমপ্লেক্সের জন্য একটি আসল সোনার খনি হয়ে উঠেছে ইউক্রেন। আর